কোটা সংস্কার নয়, বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য। নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এবারে বের হলো অন্তরালের ঘটনা। বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা। 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম। We have made clear to the government of Bangladesh, as we made clear to countries all the. প্রথম কথা হচ্ছে যে যেই 5 আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে। দর্শক, যে কোটা আন্দোলনের নাম করে সরকার পতন হয়েছে, এবার এইসব বিষয় নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে তারা সমন্বয়করা। তারা নিজেরাই তথ্য ফাঁস করে দিয়েছেন। সরকার পতনের উদ্দেশ্যই তারা আন্দোলন করেছিল। হাজার হাজার প্রাণ দিয়েছে তাদের এই আন্দোলনে। এবার কেঁপে গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। তাদের এই তথ্য ফাঁস হওয়ায় কেঁপে গিয়ে কী বলেছেন যুক্তরাষ্ট্র, এই ভিডিওতে দেখতে পারবেন। এবার কঠিনভাবে ধরা খেয়েছেন ডক্টর ইউনূস। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটনা। বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা। নাগরিক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের। 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা, আমাদের এই সংগ্রামটা তো আর যেই সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না, সেটা তো চলমান থাকতো। সেটা অন্য আরেকটা পরিকল্পনা, সেটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষায় থাকতো। হান্নান মাসুদ জানান, গত 15 বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। সেই লক্ষ্যে চানখারপুলে একটি বাসায় একসঙ্গে থাকতেন তারা। আমাদের একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে, একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য। রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে চান এই সমন্বয়ক। তার মতে সেই লক্ষ্য পূরণে বাধা হয়ে আসছে বড় বড় রাজনৈতিক দলগুলো। তাই দ্বিতীয় বিপ্লবের কথাও বলেন হান্নান মাসুদ। সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে সেটা হয়তো বাস্তবায়ন এই বিপ্লবের মতো দিয়ে হচ্ছে না, তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে। আমরা চাই যে এই বিপ্লবটা অতি দ্রুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাক্ষাৎকারটি আগামী কাল এবং পরশু প্রচার করবে নাগরিক টেলিভিশন। প্রথম কথা হচ্ছে যে যেই 5 আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি, কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, সমাবেশ করার স্বাধীনতা নেই, সাংবিধানিক অধিকার নেই, মৌলিক মানবাধিকার নেই, এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা। যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায়, মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদেরকে প্রকারান্তরে পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি। না, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে। যারা বিরোধী দলে থেকেছে, বর্তমানে যারা সর্বশেষ আন্দোলনও যারা সম্পৃক্ত ছিল, তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা, জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল, রাজনীতি করার স্বাধীনতা ছিল, নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল, যে কোনো বিষয়ে প্রতিবাদ করার স্বাধীনতা ছিল
যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল, সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল, তাহলে সেটি কি ফ্যাসিস্ট কাঠামো, নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে, আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ, আমরা মৌলবাদের বিরোধিতা করব সেটি আমাদের অপরাধ, আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব সেটি আমাদের অপরাধ, আমরা সংগঠন করব, আমরা সমাবেশ করব সেটি আমাদের অপরাধ? তাহলে তারা ফ্যাসিস্ট কাঠামো পরিচালনা করছে। এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল। কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে, এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দাওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল। ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আদায় করা। কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দর কষাকষি করেছে, এবং সরকার যখন আইনগতভাবে, যখন হাইকোর্টের যে রায়ের মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়, তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারই তো এটির বিরুদ্ধে আপিল করেছে। তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ ছিল না, এবং সত্যিকার অর্থে বাংলাদেশে 11 জুলাই 2024 পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু তার